বন্ধুরা, আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলার রাজনৈতিক ইকুয়েশন কিন্তু অতি দ্রুত বদলাচ্ছে এবং সাধারণ মানুষ যারা সাধারণত রাজনীতি থেকে দূরে থাকেন তারাও কিন্তু প্রতিবাদে প্রতিরোধের রাস্তায় নামছেন এবং একটাই প্রশ্ন করতে শুরু করেছেন যে বাংলার এই অবস্থা যেখানে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ, সেই জায়গা থেকে কেন্দ্র সরকার এখনও কেন চুপ করে বসে আছে? কেন নরেন্দ্র মোদী, অমিত শাহ বাংলা নিয়ে কোনো রকম কোনো ভাবনা চিন্তা দেখাচ্ছেন না? কেন এখানে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না? এই যে জনগণের স্বতঃস্ফূর্ত চাপ, সেই চাপ কিন্তু কেন্দ্র সরকারের উপর পৌঁছেছে। কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রপতি শাসন জারি করা ৩৫৫ বা ৩৫৬ বাংলায় জারি করা নিয়ে কেন্দ্র সরকার কিন্তু ধীরে চলো নীতি নিচ্ছিল। কিন্তু গত ২৪ ঘন্টায় অতি দ্রুত বদলেছে ইকুয়েশন এবং বাংলায় কি শেষমেশ রাষ্ট্রপতি শাসন জারি হতে যাচ্ছে? এই সম্ভাবনা কিন্তু জল্পনা কিন্তু অতি দ্রুত বাড়ছে। তার কারণ এই মুহূর্তে একটা বড় খবর সামনে এলো, সেটা হচ্ছে যে আপনারা জানেন রাজভবনে বৈঠকে গেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই বৈঠকের মাঝেই দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ডাক এসছে রাজ্যপালের জন্য এবং আপৎকালীন ভিত্তিতে এই বৈঠক শেষ করেই তড়িঘড়ি রাজ্যপালকে কিন্তু দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে এবং এইখান থেকেই জল্পনার সূত্রপাত হয়েছে। কেননা আপনারা জানেন যে আমি আগেই বলেছিলাম একটা কেন্দ্রীয় সংস্থার কিন্তু সমীক্ষা চলেছে বাংলায় এবং সেই বাংলায় গ্রাম বাংলার সমীক্ষাও বিশেষভাবে গুরুত্ব দিয়ে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক দেখছে যে সত্যিই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার মতো যে জনমত, সেটা বাংলার মানুষ চাইছে কি চাইছে না, সেটা পজিটিভ রিপোর্ট গেছে এবং তার পরিপ্রেক্ষিতেই বলেছিলাম নবান্ন অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই দিন মমতা প্রশাসনের কি ব্যবহার রয়েছে এই শান্তিপূর্ণ আন্দোলনকে থামাতে? সত্যিই কি দমন পীড়নের সাহায্য নেবে? সেইখানে কি পুলিশি অত্যাচার হবে? যদি হয় কেন্দ্র কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে। আর সেই দিকেই এগিয়েছে মমতা। পুলিশ চূড়ান্ত অত্যাচার করেছে এমন রিপোর্ট সেখানে পৌঁছেছে এবং তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তিনি কিন্তু স্পষ্ট দাবি করেছিলেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। তার সেই দাবি কাটার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে মুখ খোলেন এবং প্রতিক্রিয়া দেন, যেটা যথেষ্ট ইঙ্গিতবাহী ছিল। এবং তার থেকেও যেটা সব থেকে বড় ঘটনা ঘটে গেল, তারও ২৪ ঘন্টা কাটলো না, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তিনি যখন বৈঠকে আছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে, সেই মুহূর্তেই তার কাছে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আপৎকালীন ডাক এলো, তাকে দিল্লি উড়ে যেতে বলা হলো। শুধু এখানেই নয়, একাধিক সূত্র জানাচ্ছে বাংলা নিয়ে কিন্তু কঠোর পদক্ষেপের জায়গায় রয়েছে এবং সেখানে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ভগীরথ চৌধুরী, তার এক বিবৃতি সামনে এসছে, সেটা কিন্তু যথেষ্ট জল্পনা বাড়ছে। এবং তার পাশাপাশি অমিত মালব্য, যিনি বিজেপির আইটি সেলের প্রধান, তিনিও কিন্তু বাংলার আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রপতি শাসন এই নিয়ে ইঙ্গিতবাহী একটা কিন্তু জায়গা তৈরি করেছেন। ফলে সব মিলিয়ে জল্পনা চূড়ান্ত। বাংলায় শেষ পর্যন্ত অমিত শাহের মন্ত্রক হাঁটতে পারবে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করার জায়গায়? যেভাবে ডাকা হচ্ছে সেই জায়গা থেকে জল্পনা বাড়ছে। কি পয়েন্ট হয়েছে, কেন এই জল্পনা বাড়ছে, অবশ্যই ব্যাখ্যা করব। কিন্তু যেটা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে টাইমিংটা। যেভাবে আপৎকালীন ডাকা হয়েছে এবং আজকে সন্ধ্যেবেলাতেই উড়ে যাচ্ছেন, আজকে রাত্রের মধ্যেই কিন্তু অমিত শাহের সঙ্গে বৈঠকে বসছেন সিভি আনন্দ বোস। কি হয়েছে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে এক এক করে তুলে আনার চেষ্টা করব। শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, যেটা আমি খবর পেলাম যে আজকে কিন্তু রাজভবনে যে বৈঠক হওয়ার কথা ছিল বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে, সেই দলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি যিনি বিরোধী দলনেতা রয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী, তারও কিন্তু যাওয়ার কথা ছিল। অর্থাৎ সুকান্ত শুভেন্দু জুটির আজকে কিন্তু বৈঠক করার কথা ছিল মাননীয় রাজ্যপালের সঙ্গে। কিন্তু শেষ মুহূর্তে শুভেন্দুবাবু যেতে পারেননি। কেননা আপনারা জানেন যে ওই নবান্ন অভিযান যে হয়েছিল, ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান হয়েছিল, সেখানে অনেক ছাত্র পুলিশের অত্যাচারে আহত হয়ে রয়েছেন, তাদের হসপিটালে চিকিৎসার একটা ব্যবস্থা রয়েছে। প্লাস মুখ বাঁচাতে এবং পুরো ব্যাপারটাকে ধামাচাপা দিতে, ঘুরিয়ে দিতে মমতা পুলিশ একের পর এক ভুয়ো কেস করে বহু ছাত্রকে কিন্তু জোর করে আটকে রেখেছে এবং সেই জায়গা থেকে তাদের আইনি সাহায্যের ব্যাপার রয়েছে এবং সেই সংক্রান্ত ব্যাপারে নাকি শুভেন্দুবাবু অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে
সুকান্তবাবুর সঙ্গে তিনি রাজভবনে যেতে পারেননি। সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তারা রাজভবনে রয়েছেন এবং সেই অবস্থায় তারা বৈঠক করছেন। কিন্তু সেই বৈঠকের মাঝেই অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিন্তু চিঠি এসেছে এবং ডাক এসেছে যে আজকেই আপৎকালীন ভিত্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দিল্লি উড়ে যেতে হবে এবং এই বৈঠক তড়িঘড়ি শেষ করার চেষ্টা চলছে। সেই বৈঠক শেষ হলেই দিল্লির পথে রওনা হবেন সিভি আনন্দ বোস। এর মাঝখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। গতকাল এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা দলীয় সভা থেকে তিনি কিন্তু অত্যন্ত প্ররোচনামূলক এবং ভারতবর্ষের অখণ্ডতা ভঙ্গ হতে পারে উস্কানিমূলক দাঙ্গা ছড়ানোর মতো বিবৃতি দিয়েছেন। এমন ভয়ঙ্কর অভিযোগে দিল্লিতে কিন্তু নোট গিয়েছিল গতকালই এবং আজকে সুপ্রিম কোর্টের এক আইনজীবী, দিল্লি পুলিশ কমিশনার, স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতি ভবনে কিন্তু সেই আবেদনপত্র পাঠিয়েছেন। সুপ্রিম কোর্টেও খুব সম্ভবত মামলা করতে যাচ্ছেন। দুইয়ে দুইয়ে চার করছেন এখানেই সকলে। সেই দিকে একদিকে যখন এই এই আবেদনটা হচ্ছে, এই অভিযোগটা জমা পড়ছে, তার পাশাপাশি রাজভবনে কিন্তু বিজেপির প্রতিনিধি দল রাজ্য সভাপতির নেতৃত্বে তারা জমা দিচ্ছেন। অলরেডি নোট স্বরাষ্ট্রমন্ত্রকে চলে গেছে এবং রাজ্যপালকে ডেকে পাঠানো হচ্ছে। এরই মাঝখানে কেন্দ্রীয় মন্ত্রী ভগীরথ চৌধুরী তিনি কিন্তু একটু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যাতে কিন্তু জল্পনা আরও বেড়ে গেছে। ভগীরথ চৌধুরী কি বলেছেন? তিনি বলেছেন আমাদের দেশে একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, কিন্তু একটি রাজ্য এমন চ্যালেঞ্জ তৈরি করছে, সংবিধানকে চ্যালেঞ্জ করছে, এটা দুর্ভাগ্যজনক। একজন জনপ্রতিনিধির সঙ্গে এমন আচরণ লজ্জাজনক। এই ধরনের স্বেচ্ছাচারিতা সব সীমা অতিক্রম করছে। পশ্চিমবঙ্গ সরকার শুধু রাজনীতির জন্য, একদম নাম করে বলছে, পশ্চিমবঙ্গ সরকার শুধু রাজনীতির জন্য গণতন্ত্রকে দমন করার চেষ্টা করছে। এটা দুর্ভাগ্যজনক। মমতা দিদির বিষয়গুলি বোঝা উচিত। হয় দিদি সত্যিকার অর্থে মানুষের সেবা করুন, না হয় সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ভগীরথ চৌধুরী তিনি এই বিবৃতি দিয়েছেন। তবে তার বিবৃতি থেকেও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা দীর্ঘ বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বয়ং। এবং সেটা কখন? যখন মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানের সময় পুলিশের এলোপাতারি লাঠিচার্জ, জল কামানো, কাঁদানে গ্যাস ব্যবহারের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কি বিবৃতি দিচ্ছেন? বলছেন নারীর বিরুদ্ধে সাম্প্রতিক অপরাধের ক্রমশ অস্বস্তিকর শিকড় উন্মোচন করতে সৎ আত্মদর্শনকে বাধ্য করা উচিত। বিস্তারিত তিনি বলেছেন কলকাতায় এক চিকিৎসককে ধর্ষণ, কলকাতা নিয়ে মেনশন করে বলছেন কলকাতায় এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ন্যক্কারজনক ঘটনা জাতিকে হতবাক করেছে। যখন আমি এটি শুনেছিলাম তখন আমি হতাশ এবং আতঙ্কিত হয়েছিলাম। আরও হতাশার বিষয় হলো যে এটি এই ধরনের একমাত্র ঘটনা ছিল না। এমনকি ছাত্র হিসেবে ডাক্তার এবং কলকাতায় নাগরিকরা প্রতিবাদ করেছিল। অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, আক্রান্তদের মধ্যে কিন্ডারগার্টেনের মেয়েরাও রয়েছে। কোনো সভ্য সমাজ কন্যা বোনদের এ ধরনের নৃশংসতার শিকার হতে দিতে পারে না। জাতি ক্ষুব্ধ হতে বাধ্য এবং আমিও তাই। গত বছর নারী দিবস উপলক্ষে আমি একটি সংবাদপত্রে লিখেছিলাম যে নারীর ক্ষমতায়ন সম্পর্কে আমার চিন্তাভাবনা এবং আশা প্রকাশ করেছিলাম। আমি আমি আশাবাদী রয়েছি। আমাদের অতীতের যে অভিজ্ঞতা রয়েছে সেই জন্য ধন্যবাদ। নারীর ক্ষমতায়ন, আমি নিজেকে ভারতের নারী ক্ষমতায়নের সেই দর্শনীয় যাত্রার উদাহরণ হিসেবে বিবেচনা করি। কিন্তু দেশের যে কোনো প্রান্তে নারীর প্রতি বর্বরতার কথা শুনলে আমি নিজেই গভীরভাবে ব্যথিত হই। অর্থাৎ পরিষ্কারভাবে কলকাতায় যে আরজিকর কাণ্ড হয়েছে, সেখানে যেভাবে সাধারণ মানুষের প্রতিবাদ হয়েছে, যেভাবে অত্যাচার হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে তার মত রয়েছে। এবং সবথেকে বড় কথা, যেখানে নারী স্বাধীনতা, বারবার বলেছিলাম, নারী স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, নারী সশক্তিকরণ, এই শব্দগুলো কিন্তু আজকের পৃথিবীতে সমস্ত শাসক করার চেষ্টা করছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন বলছে আমরা তোমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। রাত্রির সাথী বলে একটি অ্যাপ করে সেখানে বলা হচ্ছে যে মহিলাদের নাইট ডিউটি না দিয়ে ঘরে ঘরে বসে থাকতে রাত্রিবেলায়। এই যে নারী স্বাধীনতাকে তিনি হস্তক্ষেপ করছেন এবং তার প্রশাসন ব্যর্থ হওয়ার ফলে নারীদের ঘরে ঢুকিয়ে রাখতে চাইছেন, এই জায়গাটা রাষ্ট্রপতি মেনশন করেছেন। এবং এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা যাচ্ছে যে এটা কেন্দ্রীয় সরকারের গ্রিন সিগন্যাল না থাকলে তিনি কি এইভাবে মুখ খুলতে পারতেন?
এর পাশাপাশি বিজেপির যিনি আইটি সেলের হেড সেই অমিত মালব্য তিনি কিন্তু ওই নবান্ন অভিযানের দিন একটি ভিডিও যেটা ভাইরাল হয়েছিল, আপনারাও নিশ্চয়ই অনেকে দেখেছেন, যে হকি স্টিক নিয়ে মমতা পুলিশ মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে বেধড়ক পেটাচ্ছেন এক আন্দোলনকারীকে। এই জায়গাটাকে তুলে ধরে তিনিও কিন্তু নোট দিয়েছেন, সেখানে বলছেন কলকাতা পুলিশ হকি স্টিক ব্যবহার করে ছাত্রদের মারধর করে। আরজিকর ধর্ষণ ও হত্যার শিকারের বিচার চেয়েছিল সেই আন্দোলনকারীরা। ভয়ঙ্কর এই ভিডিওটি কলকাতা মেট্রোর পেশাদার পুলিশ বাহিনী কখনো হকি স্টিক ব্যবহার করা শুরু করে? এটা কি পুলিশের স্ট্যান্ডার্ড অপারেটিং ম্যানুয়ালের অংশ, নাকি পুলিশের ইউনিফর্মের আড়ালে এই অপরাধীরা? এই উদাহরণগুলি ক্রমবর্ধমান কলকাতার সিপির অবস্থানকে অস্থিতিশীল করে তুলেছে। ভারতের সুপ্রিম কোর্ট অবশ্যই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রীয় ক্ষমতার চরম অপব্যবহারের জন্য দায়ী করবে। সারাদিন শক্তির অসম ব্যবহার সকলেরই দেখার বিষয় ছিল। পরিষ্কারভাবে কিন্তু অমিত মালব্যও জানিয়ে দিচ্ছেন যে যেভাবে পুলিশকে এখানে ব্যবহার করা হচ্ছে সেটা রাষ্ট্র শক্তির চূড়ান্ত অপব্যবহার, এবং যেখানে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা ছিল, কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশিকা ছিল যে দমন পীড়নের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনকে স্তব্ধ করার জন্য মমতা প্রশাসন রাষ্ট্রশক্তির ব্যবহার করতে পারবে না, অপব্যবহার করতে পারবে না। আর ঠিক সেটাই হয়েছে। ফলে একাধিক ঘটনা ঘটছে। একদিকে শুভেন্দু অধিকারীর বিবৃতি, একদিকে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের রাজ্যপালের সঙ্গে বৈঠক, একদিকে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিংসা, ফেক নিউজ ছড়ানো, দাঙ্গা লাগানোর চেষ্টা নিয়ে রিপোর্ট, যেটা দিল্লি পুলিশ কমিশনারের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাষ্ট্রপতির কাছে গেছে। এবং তার পাশাপাশি নরেন্দ্র মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ভগীরথ চৌধুরী সরাসরি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনার জায়গার কথা বলছেন। বিজেপির আইটি সেলের হেড অমিত মালব্য তিনি বলছেন অপশক্তি সুপ্রিম কোর্টের অর্ডারকে ব্যবহার করা হচ্ছে না, তাদের যে রায়দান রয়েছে সেটাকে অগ্রাহ্য করছে মমতা প্রশাসন। এবং তার মাঝখানেই কিন্তু অমিত শাহ ডেকে পাঠালেন সিভি আনন্দ বোসকে। একাধিক রিপোর্ট জমা পড়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রকে রাষ্ট্রপতি ভবনে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং অমিত শাহের এই বৈঠক। এবং যেভাবে তাকে তড়িঘড়ি ডেকে পাঠানো হলো, আপনাদের আগেই বলেছিলাম যে একটা কিন্তু সেই সমীক্ষা করা হয়েছে গোটা বাংলা জুড়ে, যেখানে গ্রাম বাংলাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে, এবং সেখানে 60% কাছাকাছি মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। 355 কতজন, 356 কত শতাংশ সেই রিপোর্ট আমাদের কাছে আসেনি, কিন্তু 60%, 60% মানুষ পশ্চিমবঙ্গে চাইছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার অবশ্যই করে হস্তক্ষেপ করুক, কেননা মমতা প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। দমন পীড়নের মাধ্যমে সমস্ত কিছু স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ছে, নারী সুরক্ষা ভেঙে পড়ছে, এবং সেই নারী সুরক্ষা ভেঙে পড়ছে সেই স্টেটমেন্ট রাজ্য সরকারের স্টেটমেন্টে প্রমাণিত হচ্ছে। সেই নারীদের ঘরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইমিডিয়েটলি যদি কেন্দ্র সরকার হস্তক্ষেপ না করে তাহলে নারী সুরক্ষা এবং নারী স্বাধীনতা পশ্চিমবঙ্গে বড় সড় ধাক্কা খাবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার কার্যবিধি বৈদেশিক শক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে তিনি সামগ্রিকভাবে ভারতবর্ষে দাঙ্গা লাগিয়ে তাকে অশান্ত করার চেষ্টা করছেন কিনা, সেই নিয়ে কিন্তু নোট পাঠিয়েছে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, এবং এই জায়গাটা সার্ভিলেন্সে আনার, ইন্টারোগেশনে আনার কথা বলেছেন। তাই সব মিলিয়ে কিন্তু ক্রমশ জল্পনা বাড়ছে বাংলা নিয়ে কি কেন্দ্র অবশেষে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে, এবং সেই জন্যই কি রাজ্যপালকে ডেকে পাঠানো হলো। আমাদের নজর অবশ্যই থাকবে এবং এই সংক্রান্ত যা আপডেট পাবো অবশ্যই আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব। কিন্তু যেভাবে অমিত শাহের ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রক একদিকে সমীক্ষা করছে, একদিকে বিভিন্ন রিপোর্ট জমা পড়ছে এবং রাজ্যপালকে এইভাবে আপৎকালীন ভিত্তিতে ডেকে পাঠাচ্ছেন, তাতে কি মনে হচ্ছে যে আর কোনো সহনশীলতার জায়গা নেই, এবার কড়া পদক্ষেপটা হবে এবং সেই জন্যই এইভাবে ডেকে পাঠানো হলো? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।